সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা পরিবারের সকল সদস্য সহ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সকল সদস্য সহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সম্মুখে এসেছি জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা, গঠন, কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আমি ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা, গঠন, কাজ, গঠন বৈচিত্র্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা, গঠন, কাজ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া টপিক থেকে সংজ্ঞা, আবিষ্কার, গঠন ও কাজ করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদ কোষের ছবি। সেই উদ্ভিদ কোষের কোষ গহ্বরের পাশে একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, তার আশেপাশে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্লোরোপ্লাস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় মাইটোকন্ড্রিয়া। আমরা প্রথমে একটু জেনে নেই মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষের একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যা দ্বি আবরণী বেষ্টিত। এবং তোমরা জানো যে এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। কোষের সাইটোপ্লাজমে কিন্তু অনেক রকমের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, কিন্তু কেবলমাত্র এই মাইটোকন্ড্রিয়াকেই কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আকৃতিতে এরা দণ্ডাকৃতির হতে পারে, এরা গোলাকার হতে পারে, বিভিন্ন আকৃতির এরা হতে পারে। তাহলে দ্বি আবরণী বেষ্টিত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শ্বসন ক্রিয়ার মাধ্যমে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন এবং সরবরাহ করে থাকে, সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নামই হলো মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়ার একটু গঠন জেনে নেই। আমরা স্ক্রিনে একটি 3D ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে মাইটোকন্ড্রিয়া একটি দ্বি আবরণী বেষ্টিত অঙ্গাণু। দ্বি আবরণী বেষ্টিত আর দ্বি স্তরী, এই কথাটা কিন্তু ভিন্ন কথা। প্রত্যেকটা আবরণ দ্বিস্তরী। এমন দুটি আবরণ দিয়ে মাইটোকন্ড্রিয়া আবৃত। কাজেই এই দ্বি আবরণীকে দ্বিস্তরী কথা বলা যাবে না।
বরং কথাটা আমরা এভাবে বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট দুটি আবরণ দিয়ে আবৃত, অর্থাৎ প্রত্যেকটি আবরণের দুটি স্তর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাহিরের যে আবরণ, আউটার মেমব্রেন, এটা মসৃণ, কিন্তু ভিতরের যে আবরণ, ইনার মেমব্রেন, এটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ তৈরি করেছে। আঙ্গুলের মতো এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। বহিঃপর্দা এবং অন্তঃপর্দা এর মাঝে তোমরা যে প্রকোষ্ঠটা দেখতে পাচ্ছ, এই প্রকোষ্ঠকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। আর এই যে ভিতরের আবরণ, এই ভিতরের আবরণ দিয়ে আবৃত অবস্থায় তোমরা আরেকটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই প্রকোষ্ঠকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ, যা এক ধরনের তরল দিয়ে পূর্ণ থাকে, যাকে আমরা বলি ম্যাট্রিক্স। আবরণ দিয়ে আবৃত যে অন্তঃপ্রকোষ্ঠ, সেখানে যে ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্সের মধ্যে একাধিক গোলাকার ডিএনএ রয়েছে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ নিয়ন্ত্রণকারী যে জিন, সেগুলো কিন্তু এই ডিএনএতে আছে। এই ডিএনএর মাধ্যমে মাইটোকন্ড্রিয়া তার নিজস্ব রাইবোজোম তৈরি করে, এমআরএনএ তৈরি করে, এবং ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে তার নিজস্ব এনজাইম তৈরি করে, যে এনজাইমগুলোকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজ সম্পন্ন করে থাকে। আমরা ম্যাট্রিক্সের মধ্যে এই যে সবুজ বর্ণের যে ছোট ছোট আমরা কণাগুলো দেখতে পাচ্ছি, এগুলো রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো 70S মানের রাইবোজোম। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, ক্রিস্টির গায়ে এরকম আলপিনের মতো দেখো অনেকগুলো আমরা বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুগুলোকে আগে বলা হতো অক্সিজেন, এখন এটাকে বলা হয় এটিপি সিনথেসিস। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ, একটি অক্সিজোমের 3টি অংশ রয়েছে। এই যে স্ফীত যে অংশটা, এইটাকে বলা হয় মস্তক। এই যে বোটার মতো যে অংশটা, এইটাকে বলা হয় বৃন্ত। আর নিচে প্লেটের মতো যে অংশটা, এটাকে বলা হয় ভিত্তি। আগে যাকে অক্সিজোম বলা হতো, এখন তাকে বলা হয় এটিপি সিনথেসিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়ার এই ম্যাট্রিক্সের মধ্যে অনেক রকমের এনজাইম এবং কোএনজাইম থাকে, যেগুলো মাইটোকন্ড্রিয়ার কাজের সাথে জড়িত। তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। তোমরা আরো জানো যে মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে থাকে। শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সংক্ষেপে বলে ইটিএস। শ্বসনের এই 4টি ধাপের মধ্যে শেষোক্ত 3টি ধাপ, অর্থাৎ এসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টি ধাপই কিন্তু সংগঠিত হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এক অণু গ্লুকোজ থেকে সবার শ্বসন প্রক্রিয়ায় 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই 38 অণুর মধ্যে 36 অণু এটিপি তৈরি হয় কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এজন্য একটা কোষে তথা একটা জীবে নানাবিধ জৈবিক কাজ সম্পাদন করার জন্য
যে পরিমাণ শক্তি দরকার তার মেইন সাপ্লায়ার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনের আরো কিছু ছবি দেখে নেই। এটা আঁকানো ছবি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, পরীক্ষার খাতায় তোমরা এই ছবিটা আঁকবা। তোমরা বাসায় খুব ভালো করে ছবিটা প্র্যাকটিস করবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করবে। আমরা ক্রিস্টির কথা বলেছি যে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণী ম্যাট্রিক্সের দিকে ভাঁজ হয়ে ভিতরের দিকে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে সেটাই হলো ক্রিস্ট। আমরা এটাও বলেছি যে ক্রিস্টের গায়ে যে আমরা আলপিনের মতো দেখতে পেলাম, যেটাকে আগে বলা হতো অক্সিজোম, কিন্তু এখন সেটাকে বলা হয় এটিপি সিনথেসিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বহি আবরণ, আর এটা কিন্তু ভিতরের আবরণ। দেখো এই ভিতরের আবরণ কিন্তু ভিতরের দিকে ভাঁজ হয়ে দেখো এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপটা তৈরি করেছে, এটাই হলো ক্রিস্ট। এই যে ক্রিস্টির গায়ে কিন্তু আমরা অনেকগুলো ইউনিট দেখতে পাই। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। এরকম পুরো ক্রিস্টি জুড়ে আমরা অনেকগুলো আমরা ইউনিট দেখতে পাবো। এই ইউনিটগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং প্রত্যেকটা ইউনিটের সাথে একটি করে এটিপি সিনথেসিস থাকবে। এই এটিপি সিনথেসিসই এটিপি তৈরি করে থাকে। তাহলে আমরা ক্রিস্টির যে গঠন, সেই গঠনে আমরা জানলাম যে পুরো ক্রিস্টি জুড়ে অসংখ্য ইউনিট থাকবে, যে ইউনিটকে বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। NADPH2, NADH2 এবং FADH2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে থাকে, আর প্রত্যেকটা ইউনিটে এটিপি সিনথেসিস থাকে। এই এটিপি সিনথেসিসই এটিপি তৈরি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা আমাদের এখানেই শেষ। আমরা এখন চলে যাব প্লাস্টিডের আলোচনায়। আমরা এখন চলে যাব প্লাস্টিডের আলোচনায়। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদ কোষের ছবি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে সবুজ বর্ণের একটি অঙ্গাণু দেখতে পাচ্ছ। আকৃতিতে কিন্তু বেশ বড় এই অঙ্গাণুটি। এই অঙ্গাণুটির নামই হচ্ছে প্লাস্টিড। আমরা ছবিতে সবুজ বর্ণের প্লাস্টিড দেখতে পাচ্ছি, কিন্তু প্লাস্টিড বিভিন্ন বর্ণের হতে পারে, আবার বর্ণহীনও হতে পারে। প্লাস্টিড থেকে তোমাদের সংজ্ঞা, আবিষ্কার, প্রকারভেদ, গঠন ও কাজ শিখতে হবে। প্রথমে আমরা জেনে নেই প্লাস্টিড কি। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক ধরনের বৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যা দ্বি-আবরণী বেষ্টিত। এটি কিন্তু উদ্ভিদ কোষের একটি ইউনিক ক্যারেক্টার বা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কিন্তু ব্যাকটেরিয়া বা অন্য কোনো আদি কোষ এবং প্রাণী কোষে নেই। এই প্লাস্টিডের আরেকটা ইউনিক সিগনিফিকেন্স হলো যে সবুজ প্লাস্টিড যেটি, যাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি, সেটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে, যে খাদ্যের উপরে পৃথিবীর সমস্ত জীবকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। এছাড়া ক্রোমোপ্লাস্ট নামক আরেক ধরনের প্লাস্টিড আছে, যারা উদ্ভিদের
পরাগায়নে অংশ নেয়, যে কারণে উদ্ভিদের বংশ রক্ষা পায়। আর তোমরা জানো যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এর কিন্তু বেশিরভাগ অংশই পূরণ হয়ে থাকে উদ্ভিদ দিয়ে। কাজে আমরা যদি আমাদের মৌলিক চাহিদাগুলো ঠিক মতো পূরণ করতে চাই, তাহলে উদ্ভিদের বংশ রক্ষাটা কিন্তু জরুরি। আর উদ্ভিদের এই বংশ রক্ষায় কিন্তু ক্রোমোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশ রক্ষা নিশ্চিত করে থাকে। আমরা এখন প্লাস্টিডের প্রকারভেদ নিয়ে জানব। প্লাস্টিডকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটি হচ্ছে কালার্ড প্লাস্টিড, যার নাম দেওয়া হলো ক্রোমাটোপ্লাস্ট। আরেকটা হচ্ছে কালারলেস প্লাস্টিড, যার নাম দেওয়া হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টকে আর ভাগ করা হয়নি, ক্রোমাটোপ্লাস্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে গ্রিন প্লাস্টিড, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে গ্রিন ব্যতীত অন্য রঙের প্লাস্টিক, রেড প্লাস্টিক, ইয়েলো প্লাস্টিক, অরেঞ্জ প্লাস্টিক। তাহলে সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিককে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট, আর সবুজ বর্ণের প্লাস্টিককে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। আমরা প্লাস্টিককে ধাপে ধাপে ভাগ না করে এভাবে সরাসরি তিন ভাগে ভাগ করতে পারি, যে প্লাস্টিক তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে গ্রিন প্লাস্টিক, ক্রোমোপ্লাস্ট কালার্ড প্লাস্টিক উইদাউট গ্রিন, সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিক। লিউকোপ্লাস্ট মিন্স কালারলেস প্লাস্টিক। আমরা একটা ছকের মাধ্যমে প্লাস্টিডের প্রকারভেদ দেখতে পাচ্ছি। এক পলকে প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড দ্বিআবরণী বেষ্টিত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট বলো, ক্রোমোপ্লাস্ট বলো আর লিউকোপ্লাস্ট বলো, প্রত্যেকটা প্লাস্টিডের যে বহিরাবরণ, দুটি বহিরাবরণ দিয়ে আবৃত থাকবে, অর্থাৎ প্লাস্টিড একটি দ্বিআবরণী বেষ্টিত অঙ্গাণু। এটি একটি লিউকোপ্লাস্ট। আমরা দেখতে পাচ্ছি যে এর দুটি আবরণ রয়েছে এবং এর মধ্যে আমরা কোনো বর্ণ দেখতে পাচ্ছি না, অর্থাৎ এরা বর্ণবিহীন প্লাস্টিক। এদের মূল কাজ খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা। উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না, যেমন ফলের ভিতরে মূলে যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, ওই অংশে লিউকোপ্লাস্ট থাকে এবং লিউকোপ্লাস্ট সঞ্চিত খাদ্যের ভাণ্ডার হিসাবে কাজ করে। কি ধরনের খাদ্য সঞ্চয় করে রাখে তার উপর ভিত্তি করে আমরা লিউকোপ্লাস্টকে আমরা তিন ভাগে ভাগ করি। অ্যামাইলোপ্লাস্ট, যে লিউকোপ্লাস্ট স্টার্চ সঞ্চয় করে রাখে তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। যে লিউকোপ্লাস্ট চর্বি জাতীয় বস্তু সঞ্চয় করে রাখে তাকে বলে ইলায়োপ্লাস্ট। যে লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে রাখে তাকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। এখন আমরা আরেকটা প্লাস্টিডে চলে যাই, ক্রোমোপ্লাস্ট। এরাও দ্বিআবরণী বেষ্টিত অঙ্গাণু। এদের ভিতরে রঞ্জক পদার্থ থাকে ক্যারোটিন, জ্যান্থোফিল। ক্যারোটিন এটা লাল বর্ণের জন্য দায়ী। ক্যারোটিনের সাথে যদি একটু হলুদ মিশে যায় তাহলে এটা কমলা কালার হবে, আর যদি ক্যারোটিন কম থাকে, জ্যান্থোফিল বেশি থাকে, এই জ্যান্থোফিলটা হলো হলুদ কালার, তাহলে এটা
হলুদ বর্ণের হবে। তোমরা জানো যে গাজর হচ্ছে কমলা বর্ণের, তারপরে অনেক গাছের পাপড়ি, তারপরে পাতা, তারপরে বীজপত্র, এগুলো কিন্তু লাল বর্ণের। বুঝতে পারছো? আবার অনেক গাছের পাপড়ি হলুদ বর্ণের, আবার পাতা যখন বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন হলুদ হয়ে যায়। তার মানে কি? পাতাটা সবুজ ছিল, ক্লোরোপ্লাস্ট ছিল, বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে গেছে এবং সেখানে ক্যারোটিন জ্যান্তোফিলগুলো মানে বেড়ে গেছে, এর পরিমাণটা বেড়ে গেছে, এই জন্য কালারটা, সবুজ ভাবটা নষ্ট হয়ে লাল বা কমলা বা হলুদ ভাব চলে এসেছে। এভাবে বয়স্কর কারণে, আলোর কারণে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। একটা বয়স্ক পাতা, মানে একটা কচি পাতা বয়স্ক হলে লাল, কমলা বা হলুদ হয়ে যায়, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। এই যে কাঁচা আম সবুজ, কিন্তু এই আমটা কিন্তু পাকলে লাল বা কমলা বা হলুদ হয়ে যায়, তার মানে সেখানে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। আবার তোমরা জানো যে আমরা ঘাসের উপরে যদি একটা ইট রেখে দেই বেশ কিছুদিন, এরপরে যখন ইটটা সরায় ফেলবো, দেখব যে সাদা হয়ে গেছে ঘাসগুলো। তার মানে কি? ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। আবার ওই সাদা ঘাসগুলো যদি কিছুদিন সূর্যের আলোতে রেখে দেই, তাহলে দেখব ওই মরার মতো সাদা ঘাস পাতাগুলো আবার সবুজ হয়ে গেছে। তার মানে কি? মানে হচ্ছে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। মেহগনি গাছে বসন্তকালে, বা অনেক গাছে এরকম, বসন্তকালে যখন নতুন পাতা গজায় তখন সেই পাতাটা কিন্তু অনেকটা লাল হয়ে গজায়, তাই না? কিন্তু এক সময় ওই পাতাটা সবুজ হয়ে যায়। কাজে এটাই কিন্তু ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের উদাহরণ। আমরা জানি যে এই ক্রোমোপ্লাস্টের কারণে উদ্ভিদ অঙ্গ রঙিন হয়। আমরা এখানে কতগুলো শাক, আমরা সবজি ফলমূল দেখাচ্ছি এবং তাদের ভিতরের আমরা কালার দেখাচ্ছি, হয় হলদে কালার, নইলে লাল কালার, হ্যাঁ, নাহলে কমলা কালার, বিভিন্ন কালার দেখাচ্ছি এবং তাদের এই রং নিয়ে ক্রোমাটোগ্রাফি করে তাদের রঙগুলোকে আলাদা করা হয়েছে। যেমন দেখো, এই গাজরের মধ্যে আমরা হলুদ রঙটা বেশি দেখতে পাচ্ছি, লাল রং অল্প আছে, কিন্তু টমেটো এবং তরমুজের মধ্যে আমরা হলুদ রঙটা পাচ্ছি না, আমরা মূলত ক্যারোটিন পাচ্ছি। আবার এই যে ফুলকপির মধ্যে আমরা কিছুটা জ্যান্তোফিল পাচ্ছি, আর পেঁপের মধ্যে দেখো ক্যারোটিন জ্যান্তোফিল দুটোই আছে। আবার এই যে লাল মরিচের মধ্যে আমরা কিন্তু ক্যারোটিন দেখতে পাচ্ছি। তো এই ক্রোমাটোপ্লাস্টের কারণে কিন্তু ফুলের বিভিন্ন বর্ণের কালার আসে। এই বিভিন্ন বর্ণের কালার আসার কারণে তোমরা জানো যে কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়ন ঘটায়। আবার আমরা এই যে কালার সবজি খাই, এই কালার সবজি খাওয়ার উদ্দেশ্য হলো যে ক্যারোটিন পাওয়া। আর ক্যারোটিন আমাদের শরীরে ভিটামিন এ তৈরি করে, আর আমাদের শরীরে যদি ভিটামিন এ তৈরি হয় তাহলে আমাদের রাতকানা রোগ হবার সম্ভাবনা কম থাকে। এই জন্যই কিন্তু বিজ্ঞানীরা রাতকানা রোগ থেকে রেহাই পাওয়ার জন্য এই রঙিন শাকসবজি খেতে বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে আসলাম ক্লোরোপ্লাস্ট নিয়ে। আমরা স্ক্রিনে একটি পাতা দেখতে পাচ্ছি। পাতার অন্তর্গঠনে আমরা বিভিন্ন রকমের কোষ দেখতে পাচ্ছি। এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ঊর্ধ্ববহী ত্বক, আর নিচের দিকে যে ত্বকটা দেখতে পাচ্ছ এটা নিম্নবহী ত্বক। এই দুই ত্বকের মাঝে যে কোষ রয়েছে এই কোষগুলোকে মেসোফিল টিস্যু বলে। এই মেসোফিল টিস্যুর কোষগুলির মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে। আমরা একটা ক্লোরোপ্লাস্টকে আমরা এখানে দেখাচ্ছি। আমরা এই ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা চলে যাব। মাইক্রোস্কোপের নিচে কিছু উদ্ভিদ কোষকে রেখে পর্যবেক্ষণ করলে আমরা এমন দৃশ্য দেখতে পাবো। আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি
উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের বাউন্ডারি। প্রত্যেকটা কোষের মধ্যে এই যে গোল গোল বা ডিম্বাকার সবুজ বর্ণের যে অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি, এটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু। আমাদেরকে এই একটি ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে হবে। বিভিন্ন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের আকৃতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমরা এখানে উন্নত উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করব। উন্নত উদ্ভিদে লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। আমরা একটি লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের গঠন আমরা বর্ণনা করব। আমরা স্ক্রিনে আঁকানো একটি ক্লোরোপ্লাস্টের ছবি দেখতে পাচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় এই ছবিটাই আঁকবে। তোমরা যাতে সহজে আঁকতে পারো, সহজে যাতে বুঝতে পারো, এই জন্যই এই ছবিটি উপস্থাপন করা হয়েছে। চিত্রে দেখো সবচেয়ে বাহিরে একটি আবরণ আমরা দেখতে পাচ্ছি, যেটিকে আমরা এ দিয়ে চিহ্নিত করেছি। এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের সবচেয়ে বাইরের আবরণ। এর নিচে আমরা আরেকটি আবরণ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অন্ত আবরণ বা ভিতরের আবরণ। আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে দেখেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার বহিরাবরণটা মসৃণ ছিল, সেটা ভাঁজবিহীন ছিল, আর অন্ত আবরণীটা কিন্তু ভাঁজযুক্ত ছিল। কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টে দেখতে পাচ্ছি তার বহিরাবরণ এবং অন্ত আবরণ দুটোই কিন্তু ভাঁজবিহীন। আর এই দুটো আবরণীর মাঝে যে ফাঁকা স্থান আছে এটাকে বহিঃপ্রকোষ্ঠ বলে। অন্ত আবরণী দ্বারা আবৃত ভেতরের যে তরল, এই তরলটাকে বলা হয় স্ট্রোমা। অন্ত আবরণী দ্বারা আবৃত যে প্রকোষ্ঠ এটাকে বলে অন্তঃপ্রকোষ্ঠ। ক্লোরোপ্লাস্টের অন্তঃপ্রকোষ্ঠ যে তরল দিয়ে পরিপূর্ণ থাকে সেটিকেই স্ট্রোমা বলে। তোমরা স্ট্রোমার মধ্যে কতগুলো স্তূপ দেখতে পাচ্ছ। অনেকগুলো কয়েন বা পয়সা যদি আমরা একসাথে গুচ্ছবদ্ধ করে রাখি তাহলে যেমন স্তূপ দেখা যাবে, এখানেও আমরা সবুজ বর্ণের চাকতির মতো কতগুলো স্তূপ দেখতে পাচ্ছি। এই একটি স্তূপকে বলা হয় গ্রানাম, আর বহু বচনে বলা হয় গ্রানা। একটি গ্রানাম আরেকটি গ্রানামের সাথে যে চাকতির মতো বা যে নলের মতো অংশ দিয়ে সংযোগ স্থাপন করে বা যুক্ত থাকে তাকে বলা হয় স্টোমা ল্যামেলি বা গ্রানাম ল্যামেলি। বহু বচনে বলে ল্যামেলি আর এক বচনে বলে ল্যামেলাম। এই গ্রানামের মধ্যে এবং এই স্টোমা ল্যামেলার মধ্যেই রঞ্জক পদার্থগুলো অবস্থান করে। এবার আসা যাক একটি গ্রানামের গঠন। একটি গ্রানামে আমরা অনেকগুলো ইউনিট দেখতে পাচ্ছি, যে ইউনিটগুলো দেখতে চাকতির মতো। এই চাকতির মতো একটি ইউনিটকে বলা হয় গ্রানাম ডিস্ক বা থাইলাকয়েড। অর্থাৎ একটি গ্রানাম কতগুলো গ্রানাম ডিস্ক বা থাইলাকয়েড নিয়ে গঠিত। আমরা একটি 3D ছবি দেখতে পাচ্ছি। এই 3D ছবিতে আমরা স্পষ্টই বুঝতে পারছি এটা হচ্ছে বাহিরের আবরণ আর এটি হচ্ছে ভিতরের আবরণ। আর দুই আবরণীর মাঝের স্পেসটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ বা আউটার স্পেস, আর অন্ত আবরণ দিয়ে আবৃত ভেতরের প্রকোষ্ঠটাকে বলা হয় ইনার স্পেস। আমরা বলেছি যেটি এক ধরনের তরল দিয়ে পূর্ণ থাকে যাকে বলা হয় স্ট্রোমা। আর সেই স্ট্রোমার মধ্যেই এই গ্রানামগুলো অবস্থান করে। প্রত্যেকটি গ্রানামের মধ্যে যে চাকতি থাকে যাকে বলে থাইলাকয়েড বা গ্রানাম ডিস্ক, সেই চাকতির মধ্যেও কিন্তু প্রকোষ্ঠ রয়েছে। এই প্রকোষ্ঠের মধ্যে
ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। এখানে আমরা আরেকটি ছবি দেখাচ্ছি, যে ছবিতে আমরা খুব সহজেই গ্রানাম চাকতির অভ্যন্তরীণ যে প্রকোষ্ঠ, যেটাকে থাইলাকয়েড প্রকোষ্ঠ বলে, সেই থাইলাকয়েড প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি। এই থাইলাকয়েড প্রকোষ্ঠের মধ্যেই ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি রাসায়নিক পদার্থ এবং এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু রাসায়নিক উপাদান গুচ্ছবদ্ধভাবে অবস্থান করে, যে এক একটি গুচ্ছকে বলা হয় কোয়ান্টোসোম। গ্রানাম চাকতির মধ্যে এই কোয়ান্টোসোমগুলো ক্রিস্টালের মতো অবস্থান করে। আমরা জানি যে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়। আমরা আরো জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দুটো অধ্যায় রয়েছে, একটি হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ের জন্য বিভিন্ন রঞ্জক পদার্থের উপস্থিতি প্রয়োজন হয়, কারণ এই রঞ্জক পদার্থগুলো সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় আলোক শক্তি শোষণ করে। কাজে আমরা বলতে পারি যে এই গ্রানাম ডিস্ক বা থাইলাকয়েড প্রকোষ্ঠের মধ্যে যে কোয়ান্টোসোমগুলো অবস্থান করে, সেখানেই আলোক নির্ভর অধ্যায় ঘটে থাকে এবং সেখানেই সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আমরা তোমাদের সামনে একটি কালারফুল 3D ছবি উপস্থাপন করলাম, যেটি অন্যান্য ছবি থেকে একটু আলাদা। এখানে আমরা অনেক গ্রানা দেখতে পাচ্ছি এবং গ্রানামগুলো চাকতির মতো গ্রানাম ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলি দ্বারা সংযোগ স্থাপন করেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে স্ট্রোমার মধ্যে অসংখ্য রাইবোজোম ছড়িয়ে ছিটিয়ে আছে। ছবিতে তোমরা যে লাল রঙের দানাগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাইবোজোম। এই রাইবোজোম 70S মানের। আমরা স্ট্রোমার মধ্যে কতগুলো বড় বড় দানা দেখতে পাচ্ছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গোল গোল কালো যে দানাগুলো, এগুলোকে বলা হয় প্লাস্টোগ্লোবিউলিন। এই প্লাস্টোগ্লোবিউলিন দানাগুলো স্ট্রোমার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরা সঞ্চিত খাদ্যবস্তু হিসাবে কাজ করে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোমার মধ্যে গোলাকার দ্বিসূত্র ডিএনএ রয়েছে, যে ডিএনএ কে বলা হয় ক্লোরোপ্লাস্ট ডিএনএ বা সিডিএনএ। একটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে একাধিক গোলাকার সিডিএনএ বা ক্লোরোপ্লাস্ট ডিএনএ থাকে। এই ডিএনএ ক্লোরোপ্লাস্টের গঠন এবং কার্য সম্পাদনের প্রয়োজনীয় তথ্য ধারণকারী জিন থাকে, প্রয়োজনীয় কার্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা যে কারণে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের দেখি, যে ক্লোরোফিল রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থ কিন্তু থাকে এই গ্রানাম চাকতির মধ্যে এবং স্ট্রোমা ল্যামেলির মধ্যে। আবার এই কথাটা মনে রাখতে হবে যে এই গ্রানাম চাকতির মধ্যে যে শুধু ক্লোরোফিল থাকে তা নয়, এর সাথে ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি সালোক সংশ্লেষণকারী রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থগুলোর প্রধান কাজই হলো সূর্যের আলোক শক্তিকে ধরে নিয়ে আসা এবং সেটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করা। সালোক সংশ্লেষণের আরেকটি অধ্যায় আলোক নিরপেক্ষ অধ্যায়। সেই অধ্যায়টির জন্য আলো দরকার হয় না, তবে বহুবিধ এনজাইমের উপস্থিতি প্রয়োজন হয়, যে এনজাইমগুলো কিন্তু ক্লোরোপ্লাস্টের এই স্ট্রোমার মধ্যে থাকে। এজন্য ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায় সংগঠিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো যে আলোক নিরপেক্ষ অধ্যায়ের দুটি চক্র রয়েছে, C3 চক্র এবং C4 চক্র। এই দুটি চক্রই ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে থাকে। এই চিত্র থেকে আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারছি
যে ক্লোরোপ্লাস্টের একমাত্র গ্রানাম এবং স্ট্রোমা ল্যামেলি সবুজ দেখায়, আর কোনো কিছুই সবুজ দেখা যায় না। অর্থাৎ রঞ্জক পদার্থগুলি কেবলমাত্র এই গ্রানাম এবং স্ট্রোমা ল্যামেলিতেই অবস্থান করে। ক্লোরোপ্লাস্টের যে আবরণ, যে স্ট্রোমা, তা বর্ণবিহীন এবং রঞ্জক পদার্থবিহীন। তাহলে এটিকে একটি কোষ দেখানো হয়েছে, এই কোষের একটি ক্লোরোপ্লাস্ট, আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা যে চাকতির স্তূপ দেখতে পাচ্ছি এটি হলো গ্রানাম, আর গ্রানামের একটি চাকতি হলো থাইলাকয়েড বা গ্রানাম ডিস্ক। আর এই ডিস্কের মধ্যে যে প্রকোষ্ঠ থাকে সেই প্রকোষ্ঠের মধ্যেই তোমার কোয়ান্টোসোম অবস্থান করে, আর এই কোয়ান্টোসোমেই সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায় ঘটে থাকে। এবার আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্টের আকৃতিগত বৈচিত্র্য। আমরা এতক্ষণ ক্লোরোপ্লাস্টের যে গঠন বর্ণনা করলাম সেটি ছিল উন্নত গাছের ক্লোরোপ্লাস্ট। আমরা কিন্তু বলেছি যে উন্নত গাছের ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো। ব্রায়োফাইটা থেকে শুরু করে আবৃতবীজী উদ্ভিদ পর্যন্ত যে উদ্ভিদগুলো রয়েছে, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এই উদ্ভিদগুলোর ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতি। আর আমরা শৈবাল জাতীয় উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্টের আকৃতিগত বৈচিত্র্য দেখব সবচেয়ে বেশি। ক্লোরোপ্লাস্টের যে ভিন্নতা সেটা মূলত এই শৈবালের মধ্যেই দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটি শৈবাল দেখতে পাচ্ছি, যে শৈবালটির নাম জিগনেমা। যে শৈবালের প্রত্যেকটি কোষে দুটি করে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং দেখো ক্লোরোপ্লাস্ট গুলো দেখতে তারকার মতো, তারকা আকৃতির। এই ধরনের ক্লোরোপ্লাস্টকে বলা হয় তারকা আকৃতির ক্লোরোপ্লাস্ট। এটি একটি এককোষী শৈবাল। এই শৈবালটার নাম ক্ল্যামাইডোমোনাস। আমরা এই শৈবালের দেহের মধ্যে একটি কাপ আকৃতির বা পেয়ালাকার ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি। এই শৈবালের নাম ওইডোগোনিয়াম। এই শৈবালের কোষের মধ্যে আমরা যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি তা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের ক্লোরোপ্লাস্টকে বলা হয় জালিকাকার ক্লোরোপ্লাস্ট। এখানে যে আমরা ক্লোরোপ্লাস্টটি দেখতে পাচ্ছি, এই ক্লোরোপ্লাস্ট সর্পিলাকার। এই সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাই স্পাইরোগাইরা নামক শৈবালের দেহে। এটি একটি ইউলোথ্রিক্স শৈবালের অংশ বিশেষ। ইউলোথ্রিক্স শৈবালের প্রত্যেকটি কোষে একটি করে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং সেই ক্লোরোপ্লাস্ট গার্ডল আকৃতির বা বেল্ট আকৃতির। পিথোফোরা নামক শৈবালের কোষের মধ্যে অসংখ্য ডিম্বাকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে শৈবাল জাতীয় উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্টের আকৃতিগত বৈচিত্র্য সবচেয়ে বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোরোপ্লাস্টের গঠন, বৈশিষ্ট্য এবং আকৃতিগত যে বৈচিত্র্য আমরা সেটা আলোচনা করলাম। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যে আলোচনাটা করেছি তা তোমাদের বোধগম্য হয়েছে। তোমরা বারবার ক্লাসটি করবে এবং এর বিষয়বস্তুগুলো ভালো করে অনুধাবন করবে এবং বাসায় ভালো করে লেখাপড়া করবে। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা অনেক কষ্ট করে ক্লাসটিতে অংশ নিয়েছো, এজন্য তোমাদেরকে আমি আবারও আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।